এই ফাইব্রয়েডের বইটা নিয়ে পড়ছিলাম, এখানে নতুন কারেন্ট ম্যানেজমেন্ট ফাইব্রয়েডের কী আছে সেটা নিয়ে একটা কিছু তথ্য দেওয়া আছে, নতুন অনেক মেডিসিন এসে সেগুলো নিয়ে বলা আছে। তো এই ভাবলাম যে একটু সবাইকে বোঝানোর চেষ্টা করি যে ফাইব্রয়েড তোমার প্রেগনেন্সি রিলেটেড ইস্যু থাকলে কিভাবে, কোথায় আমরা বলি অপারেশন করতে, কোথায় না। দেখো, ফাইব্রয়েড একটা বিনাইন টিউমার যেটা ইউটেরাসের মাসেলের মধ্যে হয়। যেমন এইখানে এই মডেলটা একটা ছোট্ট মাসের দেখিয়েছে, যে মাসেলের মধ্যে এই ইউটেরাসের মাসেলে এই যে ছোট্ট সাদা জিনিসটা, এটা একটা ফাইব্রয়েড বোঝাচ্ছে। তো এবার ফাইব্রয়েড কোথায় থাকলে আমরা বলবো অপারেশন করতে, কোথায় না। ফাইব্রয়েড বেনাইন টিউমার, ছোট টিউমার, সবসময় এটা অপারেশন লাগে না। অনেকের এথনিসিটিতেই, যেমন অনেকের, যেমন আমাদের এশিয়ান এবং আফ্রিকানদের ফাইব্রয়েডের চান্স বেশি থাকে দেন ককেশিয়ানস। তো এজন্য আমরা সবাইকে বলি না অপারেশন করতে। কিন্তু কার ফাইব্রয়েড, ধরো কারো কারো ফাইব্রয়েড সিমটোম্যাটিক থাকে, সেটা তো আলাদা কথা, যে তার ফাইব্রয়েডের জন্য প্রচণ্ড মাসিকে ব্যথা হচ্ছে, ফাইব্রয়েডের জন্য তার মাসিকে ব্লিডিং বেড়ে গেছে, এগুলো সিমটোম্যাটিক ফাইব্রয়েড বলা হয়। সেই ক্ষেত্রে অফকোর্স সেটা তার প্রেগনেন্সি চাক বা না চাক তার সাথে কোনো সম্পর্ক নেই, ট্রিটমেন্ট তো লাগবে তার। সেই ক্ষেত্রে তার যদি ফাইব্রয়েডটা এই ভিতরে থাকে বা একদম খুব কাছে আছে, যে ইউটেরাসের ক্যাভিটির মধ্যে ঢুকে গিয়ে ডিস্টার্ব করছে, সেগুলো আমাদের অপারেশন করতে হবে, সেই প্রেগনেন্সি চাক না চাক। ফাইব্রয়েডের সেই অপারেশনকে আমরা বলি মায়োমেক্টমি। আর তার সাথে কারোর যদি ফ্যামিলি কমপ্লিট হয়, সে সবটা বাদ দিতে চায়, তাহলে হয়ে যায় হিস্টেরেক্টমি। বাট আজকাল হিস্টেরেক্টমির চান্স ভেরি লো হয়ে গেছে, আমরা করি না, বেশিরভাগই ইউটেরাসকে আমরা প্রিজার্ভ করি। কিন্তু হচ্ছে যে ফাইব্রয়েডের যদি তোমার ধরো আছে এবং সেটা তোমার কোনো সিমটম নেই, আমরা ধরো আবিষ্কার করছি, যখন ধরো কেউ ইনফার্টিলিটির জন্য আমার কাছে এসছে, আমি আলট্রাসাউন্ড করে বলছি তোমার তো ফাইব্রয়েড আছে, তুমি কি জানতে? তখনই কোয়েশ্চেন হচ্ছে এই ফাইব্রয়েডটা নিয়ে আমরা করবো কি। এইবার বুঝতে হবে ফাইব্রয়েড কোথায় আছে। যদি কারোর ফাইব্রয়েড এইরকম ধরো ইউটেরাসের মাথার উপর আছে, বাইরের দিকে আছে, ইউটেরাসের ক্যাভিটি যেখানে প্রেগনেন্সি দেব তার থেকে দূরে আছে, ইন দ্যাট কেসও আমরা বলি যে ওই ফাইব্রয়েডটা দূরে আছে, ওটাতে আমরা হাত দিতে চাই না, অপারেশন করতে চাই না। কেন? অপারেশন করার একটা তো রিস্ক আছে, আমরা আননেসেসারি কেন রিস্ক নেব। কিন্তু মুশকিল হয় যদি ফাইব্রয়েডটা ইউটেরাসের ক্যাভিটির মধ্যে ঝোলে, যেমন একটা পলিপ হয়ে ঝুলতে পারে, বা ক্যাভিটির মধ্যে এমনভাবে আছে যে ক্যাভিটিটাকে ডিস্টর্ট করে দিচ্ছে তার শেপটা, তো তখনও কিন্তু সেটা ইন্ডিকেটেড যে আমরা ওটাকে যদি রিমুভ না করতে পারি তাহলে তোমার প্রেগনেন্ট করতে পারবো না। আর একটা ক্ষেত্রে যদি একটা ধরো বাইরের দিকে আছে কিন্তু হিউজ বড় ফাইব্রয়েড, ধরো অনেকের আছে খেয়ালই করেনি যে পেটের মধ্যে একটা মাস বাড়ছে, যেক্ষেত্রে ধরো একটা 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার বাইরের দিকে আছে, কিন্তু সাইজটা এত বড়, ওই ফাইব্রয়েডটা নিয়ে যদি তুমি কনসিভ করো, মুশকিল হবে যে তোমার কনসেপশনের সময় যখন ইউটেরাসটা বড় হতে থাকবে, তখন অত বড় একটা ইউটেরাসের ফাইব্রয়েড থাকলে সেটা কিন্তু তোমার একটা প্রবলেমের কারণ হতে পারে। তো কিন্তু প্রেগনেন্ট অবস্থায় ওটা ওটি করা খুব মুশকিল, সেইটা আরেকটা ইন্ডিকেশন করার। অথবা কারোর একটা না মাল্টিপল ফাইব্রয়েড আছে, তার জন্য ইউটেরাসটা অনেক বড় হয়ে গেছে, বা ইউটেরাসের চারদিকে এত ফাইব্রয়েড থাকার জন্য খুব ডিস্টর্টেড হয়ে গেছে, তখন এগেন ইন্ডিকেশন যে আমরা এটা অপারেশন করতে পারি। কারণ ট্যাবলেট দিয়ে বা ওষুধ দিয়ে ফাইব্রয়েডকে, মনে রাখবে, কখনো সারানো যায় না, এটা একটা টিউমার। তো তাই জন্য এটাকে কমানো যায়, সাইজ যদি কমানো যায় তাহলে করা যায়। কিন্তু সেটা হচ্ছে কাদের জন্য? যারা প্রেগনেন্সি চাইছে তাদের যদি এই ওষুধ দিই ফাইব্রয়েডের সাইজ কমানোর জন্য, তারা তো প্রেগনেন্ট হওয়ার জন্য স্কোপ পেলো না, কারণ আপনি মাসিক বন্ধ না করলে এটা করা যাবে না। তো সেই জন্য যারা প্রেগনেন্সি চায় তাদের জন্য আমরা বলি ওষুধ খেয়ে টাইম নষ্ট করো না। তো সেই ক্ষেত্রে তোমাকে অপারেশন ইজ অ্যান অপশন। আরেকটা ক্ষেত্রে, এইবার রিসেন্টলি আমি একজন পেশেন্টকে দেখলাম, তো সেখানে তার ছোট ফাইব্রয়েড কিছুদিন আগে ছিল, সে জানতো, কিন্তু অনেক বছর ওয়েট করার জন্য তার ফাইব্রয়েডের সাইজ বেড়ে গেছে। আগে তখন ডক্টররা তাকে ওটি করতে বলেনি, কিন্তু এখন আফটার 4 to 5 years 4-5টা ফাইব্রয়েড রয়েছে এবং প্রত্যেকটাই প্রায় 3-4 সেন্টিমিটার। এইবার এইখানে হচ্ছে মুশকিল কি, ধরো একটা ডিস্টর্টেড ইউটেরাস রয়েছে, হয়তো ক্যাভিটির মধ্যে ফাইব্রয়েড নেই, কিন্তু এই ফাইব্রয়েডটা স্টিল ম্যানেজ কেন করতে বলবো, ওটি করতে বলবো? কারণ ধরো আমরা প্রেগনেন্সি আইভিএফ করে তোমাকে ট্রান্সফার করলাম, তো এরপরে ধরো বাই চান্স টুইন এসে গেল। আইভিএফে টুইনের রিস্ক বেশি থাকে, যেহেতু দুটো প্রেগনেন্সি অনেক সময় দেওয়া হয় সাকসেস ম্যাক্সিমাইজ করার জন্য। তো তখন হচ্ছে মুশকিল যে ইউটেরাসটা অনেক বড় ছিল,
তার মধ্যে আবার টুইন এসে আরও বড় হলো ইউটেরাসটা, তো সেই মুহূর্তে এই ইউটেরাস তোমায় বিপদে ফেলতে পারে, ব্যথার কারণ হয়, ব্লিডিং হতে পারে, প্লাসেন্টা যে ফুলটা ঠিকমতো আটকালো না তার থেকে সমস্যা। কিন্তু সেই মুহূর্তে প্রেগনেন্ট অবস্থায় অনেক কিছুই করা যায় না, এই ওটিগুলো যেগুলো বলছি এগুলো করা যায় না। তো সেই ক্ষেত্রে আগে থেকে ডক্টরের পরামর্শ নিয়ে সেগুলো করা উচিত। কারোর যদি আরেকটা ধরো কোনো কারণে ধরো একটা অ্যামনিওসিন্থেসিস করতে হলো, বা টুইন কেউ চায় না বলে সে রিডাকশন করবে ভাবলো, এবার সামনে যদি একটা ফাইব্রয়েড বসে থাকে তো সেইটা পিয়ার্স করে গিয়ে কোনো প্রসিডিওর করাও খুব মুশকিল। তো এই জন্য এইগুলো ভেবে কোথায় আছে, কত বড়, কতগুলো, এইগুলো ভেবে আমাদের এটাতে ডিসিশন নিতে হয়।